প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খুবই পুরনো পরিচিত পথে গেছেন। ভয় তৈরি করে একটা ভীতি আছে, সেই ভীতিটাকে সামনে রেখে তিনি তার অবস্থানকে লেজিটিমাইজ করার চেষ্টা করছেন এবং নিজের দায় দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছেন। আমাদের এই মুহূর্তে যে সংকট তৈরি হয়েছে তার পেছনে খুব বড় দায় প্রধান উপদেষ্টার আছে। এটা পরিস্থিতি বুঝতে ভুল করা, সেটা অনুযায়ী ঠিকভাবে রিয়্যাক্ট করতে পারা না পারা এবং একটা ষড়যন্ত্রের আলাপ আছে, সেই ষড়যন্ত্রের অংশ হওয়া, সব কিছু মিলে প্রধান দায় তার। আজ বেশ অনেকগুলো রাজনৈতিক দল তার সাথে দেখা করেছে, যেগুলো সংখ্যার আকারে অত বড় নয়, তাদের সাথে দেখা করেছেন এবং দুটো বক্তব্য অ্যাটলিস্ট আমাদের সামনে এসছে, যেটা দেখে এটা মনে হবার কথা যে ঠিক পুরনো খেলাটা খেলছেন। কয়েকদিন আগেই তার দল এনসিপির প্রধান জনাব নাহিদ ইসলাম ১/১১ ভয় দেখিয়েছিলেন। এবার ডক্টর ইউনূস আরও দুটো ভয় দেখাচ্ছেন। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগ সেই জনিত কারণে যা করবে বলে বলা হচ্ছে, আর একটা হচ্ছে ভারত। দলগুলোর সাথে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি, বিখ্যাত রাজনীতিবিদ জনাব মাহমুদুর রহমান মান্না বলছেন যে ভারত সম্পর্কে কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, তিনি আলোচনা শুরু করেছেন এই বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না, পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা করবার দরকার সব তারা করছে। এই ছিল তার কথা। প্রধান উপদেষ্টা ওই নির্বাচনের কথা জানিয়েছেন, ওই কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুনের পরে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি বলছেন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ। তিনি আরও বলেন তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তারা জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবেন। এরপর মন্ত্রিপরিষদের, ইট ওয়াজ ফানি, মানে শিশুতোষ কাজ যেটা বলছি, সেই শিশুতোষ কাজের ব্যাখ্যা উনি এইভাবে দিয়েছেন। তিনি বলেছেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকেও তিনি হতাশ হয়ে পড়েন, সেই জন্যই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন এ নিয়ে অনেক কিছু হয়েছে তাদের নিজেদের মধ্যে, সেগুলো একটা বিস্তারিত কাহিনী বললেন, কীরকম করে বাকিরা তাকে আটকেছেন, পদত্যাগপত্র লিখতে দেননি, লিখলে সেটা পাঠাতে দেননি এবং তাকে ধরে রেখেছেন। একটু অফ টপিক হলে একটা কথা বলে রাখা ভালো, ডক্টর ইউনূসের হাতে একটা ডেটারেন্ট ছিল, একটা মানে নিউক্লিয়ার ওয়েপনের মতো, যে আমি কিছু হলে কিন্তু নিউক্লিয়ার বোমা মেরে দেবো, এটা একটা ডেটারেন্ট। তো সেই ডেটারেন্টটা ততক্ষণ ডেটারেন্ট থাকে যতক্ষণ এটা ইউজ করা হয় না। প্রধান উপদেষ্টা তার সেই ডেটারেন্টটা ইউজ করে ফেললেন। মানে একটা গুজব ছড়িয়ে যাওয়া যে উনি পদত্যাগ করে ফেলতে পারেন, এটা দিয়েই সবার মধ্যে ভয় আসলো, সেটা নিয়ে সবাই খুবই তটস্থ হয়ে তাকে হাতে পায়ে ধরতে গেল। আর তিনি যখন স্বীকার করছেন তিনি এটা ব্যবহার করে ফেলেছেন, সেটা খুবই খুবই তার জায়গা থেকে আমি মনে করব খুবই নেগেটিভ হলো। এটা আর ব্যবহার করা যাবে না এবং এটা কেউ বলতেই পারেন যখন কারো হাতে এই ধরনের অস্ত্র আর থাকে না, তখন তিনি আবার হার্ড পাওয়ার প্রয়োগ করার দিকে যেতে পারেন। তিনি হার্ড পাওয়ার প্রয়োগ করার ক্ষমতা কতটুকু রাখেন বা আদৌ তার ইচ্ছা আছে কিনা, এগুলো আলোচনা আছে, সেদিকে পরে যাব। যাই হোক, তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কথা বলছেন। তিনি যে অনৈক্যের কথা বলছেন এটা যেমন সত্য, আবার দেশের কাঠামোর মধ্যে অনৈক্য তিনি নিজে তৈরি করছেন। আমরা আসবো সেই জায়গায়। এই বৈঠকগুলোর পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেছেন। তিনি এভাবে বলছেন, শফিকুল আলম বলছেন দেশ বড় যুদ্ধাবস্থার ভেতরে আছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবার পরে ডিস্টেবিলাইজ করার জন্য তারা সব রকম চেষ্টা করছে, এ থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধান উপদেষ্টা বলছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐক্যমত্য থাকতে হবে, সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন। তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন। শফিকুল আলম জানান যে সবাই নাকি তাকে গ্যারান্টি দিয়েছে, তারা তাদের পাশে থাকবেন, এই ধরনের তথ্য তিনি জানাচ্ছেন। এখন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো আওয়ামী লীগের জুজুর ভয় এবং প্রধান উপদেষ্টা যে বলছেন তিনি সাহস পেয়েছেন সবাই বসাতে, তিনি তো বসতে চান নাই। তিনি তার কাছে নাকি এনাদের সাথে বসতে চেয়েছেন আর এনসিপির সাথে চেয়েছেন, বিএনপির সাথে চান নাই, বা জামায়াতও যখন সর্বদলীয় বৈঠকের কথা বলেছে প্রাথমিকভাবে তারা সাড়া পান নাই। অথচ কত কি ঘটে যাচ্ছে, কত কি ঘটে গেল। সেই টিপিক্যাল শুরুতে যে কথাটা বলেছিলাম যে এটা আমরা কতটুকু গ্রহণ করবো, টিপিক্যাল অস্ত্র। যেহেতু ভারত আমাদের উপরে তীব্র চাপ তৈরি করছে, এটা সত্য,
এটা করছে, এটা নতুন করে যেটা বেড়েছে তা না। র্যাদার আমি মনে করি ভারতের চাপের পরিমাণ এখন অন্তত আগের তুলনায় খানিকটা কম। পাকিস্তানের সাথে তথাকথিত যুদ্ধ করতে গিয়ে তাদের যে চাপ তৈরি হয়েছিল, তারপর এক ধরনের তুলনামূলকভাবে তাদের মধ্যে কিছুটা নিষ্প্রভ ভাব আছে, চাপ তুলনামূলকভাবে এখন কম। ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা আরেক আলোচনা। আর বাণিজ্য নিয়ে যা যা হয়েছে ডামাডোলের মধ্যে, এটা খুব অবিশ্বাস্য বা অভাবনীয় কিছু না। বাংলাদেশও একই ধরনের পদক্ষেপ আগে নিয়েছিল, এতে আমাদের কিছু প্রবলেম আছে, কিন্তু এটা খুব র্যাডিক্যাল কিছু, এটা একেবারে অপ্রত্যাশিত কিছু তা না। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য একেবারে যুদ্ধাবস্থা হয়ে গেছে, তারা ডিস্টেবিলাইজ করতে চাইছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও ডিস্টেবিলাইজ তারা করার চেষ্টা করেছিল, এখন এটা বাড়তে পারে খানিকটা। তো সরকার যখন এই কাজগুলো করেছে, সরকারকে এগুলো তার মতো করে ম্যানেজ করতে হবে। এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল, তাদের কর্মকাণ্ড সহ সব কিছুর বিরুদ্ধে পুলিশি এবং আইনি ব্যবস্থা নেওয়া তাদের জন্য খুবই সম্ভব। তারা সেটা করতেই পারেন, যে কোনো সময়ে যে কোনোভাবে তারা সেটা করুন, তাদের সে ক্ষমতা আছে। এগুলো আসলে কেন সামনে আনা হলো? শুরুতে যেটা বললাম, সরকার এখন খানিকটা বেকায়দায় আছে বলে মনে হয়। কারণ প্রধান উপদেষ্টা যে বলছি, উনি যে কাজটা করে ফেলেছেন, এটা দুটো অপশন আমি বহুবার বলেছি। একটা হলো তিনি অতি চালাকি করতে গেছেন, আর একটা হলো তিনি শিশুতোষ একটা সিদ্ধান্ত নিচ্ছেন, মান অভিমান করে অভিমানী বালকের মতো সিদ্ধান্ত নিতে গেছেন। কোনোটাই আসলে ভালো না, কোনোটাই ভালো না। এরকম সময় এরকম দায়িত্বে থাকা একজন মানুষ শিশুতোষ আচরণ যেমন করতে পারেন না, আবার তিনি এটাকে নাটকের মতো করে অতি চালাকি করে এই নাটকটা তৈরি করলেন, সো দ্যাট সবাই হন্তদন্ত হয়ে এসে তাকে থামায় এবং তিনি যা যা করতে চান সব কিছু তাকে করার মতো ব্ল্যাঙ্ক চেক দেয়। সেটা একটা এক্সপেকটেশন থাকতে পারে, এটাও ভালো না। তো এখন এই প্রেক্ষাপটে তিনি যখন আসলেন, তিনি এখন চাইছেন সবাই তার প্রতি আগের মতো করে থাকুক। আমি বিশ্বাস করি এবারকার এই ঘটনার পর তিনি তার অবস্থান হারিয়েছেন, এবং তো সেটা হারানো উচিত। উনি তার জায়গা থেকে, তিনি তার পরিষদ সবাই মিলে কে কাকে কতটুকু ইনফ্লুয়েন্স করেন, কি করেন না করেন, এগুলো দেখার সময় আর নাই। এটা যেহেতু প্রধান উপদেষ্টা, প্রধান ব্যক্তি, তাকেই এগুলোর দায় দায়িত্ব নিতে হবে। এটাই নিয়ম, তিনি প্রধান ব্যক্তি, তাকে এগুলোর দায় দায়িত্ব নিতে হবে। দেশের মধ্যে বরং ওই যে ঐক্যের কথা বললো, দলগুলোর মধ্যে বিভাজনের কথা বললো, এটা ভুল না। আমরা 5 আগস্টের পর থেকে দেখছি এক দলের সাথে বা চিন্তাগত দিক থেকে বিভিন্ন রকম লোকজন নানান রকম কালচারাল ফাইটে, আইডিওলজিক্যাল ফাইটে নেমে পড়েছেন। প্রথম দিন থেকে এই আলাপটা করছিলাম যে এটা ঠেকানো দরকার, এটা ঠেকাতে পারলেই তখন আমরা আসলে ওয়েলফেয়ারের রাজনীতির কথা বলতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি, বাট খুব আনএক্সপেক্টেডলি না, এটা হয়তো হবারই কথা ছিল, এটা ঘটেছে। সো এই অনেক কথা ছিলই, এটা নতুন করে তো কিছু না, এটা একেবারেই নতুন করে কিছু না। বরং আমরা যদি এই সন্দেহ করি, এনসিপি সাম্প্রতিক সময়ে বিশেষ করে বিএনপির সাথে যে সংঘাতে জড়িয়েছে, এর সাথে সরকারের ইন্ধন আছে, আমরা তো সেটা বলতেই পারি। কারণ এই সরকার এনসিপির উৎস, আমরা এভাবে যদি বলি, এনসিপির খুবই প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে এটা সরকার, এই সরকারেরই দল হচ্ছে এনসিপি। সো এনসিপি ইশরাক ইস্যু থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সাথে যে সংঘাতের পরিস্থিতিতে গেছে, সেই সংঘাতের পরিস্থিতিতে যাওয়াটা তো সরকারের প্রেসক্রিপশানে না, কিভাবে বলবো, সেই বিভাগ তারা তৈরি করছেন। এর সাথে আমরা এটা যোগ করতে চাই, সাম্প্রতিক সময়ে বিশেষ করে সেনাবাহিনীর সাথে যে পরিস্থিতি, প্রাথমিকভাবে তার সরকারের দিক থেকে তৈরি করা হয়েছে একজন নিরাপত্তা উপদেষ্টাকে যে কোনো কিছু করার পারমিশন দিয়ে, সেটার দায়িত্ব তাদের। বিএনপির সাথে একই কথাই বলবো যে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সত্যিকার অর্থে যদি মনে করে যে আমরা এখন মাঠে নেমে যাব সরকারকে চাপ দেওয়ার জন্য, সেটা তারা কিভাবে সামলাবেন আমি জানি না। সো এইরকম শক্তিশালী একটা দলকেও ধীরে ধীরে রাস্তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে নির্বাচন চাওয়ার জন্য। প্রত্যেকটা তার জায়গা থেকে হচ্ছে, তাদের জায়গা হচ্ছে। মূল জায়গা যে বিভেদ, এটা সরকার তৈরি করছেন, এবং এই সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস তৈরি করছেন, আমরা এভাবেই বলবো। আমি গতকালই একটা ভিডিওতে বলেছি, আমি এটাকে সিরিয়াসলি এন্ডোর্স করি। 3টা শক্তি, সরকার, প্রধান দল বিএনপি এবং সেনাবাহিনী, তাত্ত্বিক আলাপ করছি না, সেনাবাহিনী এই মুহূর্তে বাংলাদেশে ঠিক সরকারের ইন্টিগ্রাল পার্ট, এভাবে আমরা বলবো না। সো এই 3টা শক্তির মধ্যে যদি ঐক্য ঠিকঠাক মতো না থাকে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তারা একটা ভারসাম্যের পয়েন্টে পৌঁছতে না পারেন, আমাদের কপালে খারাপই আছে। এবং এটা পৌঁছার চেষ্টা দূরেই থাকুক, ডক্টর ইউনূসের সরকার সেই চেষ্টা ধ্বংস করেছেন, নষ্ট করেছেন। যেসব স্টেটমেন্ট দিয়েছেন, যেভাবে দিয়েছেন, এবং দলের সাথে যেভাবে বিহেভ করছেন, তাতে এটা খুব ক্লিয়ার। ওনারা মনে করছেন ওনারা শক্তি প্রয়োগের পথে হাঁটলেই ভালো করবেন। এবং আমি জানি না বিদেশিরা কে তাদেরকে কী ধরনের সাপোর্ট বা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, ভারত তো দিচ্ছে না, আমেরিকা কদ্দূর দিচ্ছে, কি বলছে, উই রিয়ালি ডোন্ট নো।
তবে আমাদের একটা কথা মনে রাখা দরকার আছে, আমেরিকা সরে গেলেও শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে থাকা থেকে ভারতের চাপে শেখ হাসিনার মতো লোককে ফেলে দেওয়া গিয়েছিল, এই দেশের মানুষজন সেটা করেছিল। সুতরাং আমি জানি না সরকারের ক্ষমতার ভিত্তি কী দেখে তারা মনে করছেন তারা এসব করে পার পেতে পারেন, আমি জানি না, কিন্তু ওনারা এটা করছেন। কিছু জুজুর ভয় সামনে এনে ভারত বা আওয়ামী লীগ অতি পুরনো, এগুলো অতি ব্যবহারে, এগুলো জীর্ণ, এগুলোর ভোঁতা অস্ত্র, এগুলো ব্যবহার করে প্রতিবার সবসময় বা ১-১ জনাব নাহিদ ইসলাম যেভাবে করছেন সব একসাথে এনে এগুলো নিয়ে সবাইকে ব্যস্ত করে দিয়ে তোমরা সবাই এক হয়ে যাও, আমি যা ইচ্ছা তাই করি, ওটা আর হবে না। ওই সব অস্ত্র দিয়ে কাজ হবে না। এবং আমরা মনে করি সরকারের এই ধরনের কনস্ট্যান্ট ম্যানুফ্যাকচারের জন্য এই ভীতি সামনে আনা, অব্যর্থ অস্ত্র মনে করা থেকে সরে আসা উচিত। সরি, এই অস্ত্রগুলো ভোঁতা হয়ে গেছে।